দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। স্বপ্নীল বড়ুয়ার প্রচ্ছদ ডিজাইনে সৃজন থেকে প্রকাশিত হয়েছে হাইকেল হাশমি সাইকো ও চতুষ্পদী কাব্যগ্রন্থ মুহূর্তের প্রতিধ্বনি। শাহরিয়ার মাহমুদের প্রচ্ছদ ডিজাইনে সাগর খান অরুণের অলঙ্করণে দোলন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মুনরি আল মুসান্নার কিশোর কাব্যগ্রন্থ মেঘতাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, তোমার কি বউর সাথে ঝগড়া হয়েছে? কি বললেন আম্মা? সেটা হলে তো আমার মনটা অনেকটা হালকা হয়ে যেত। আপনার মেয়ে, সে তো তাও না, মনে করেন সে তো ঝগড়া করেই না, সে তো ঝগড়ার মেয়ে না। আর আপনার যে জামাই, সেও তো একই ছাত্রে করা। আমিও তো ঝগড়া করতে পারি না, কিভাবে ঝগড়া হবে? তাহলে তোমার সমস্যা কোথায়? তখন আমাকে বললে তোমার কান্না করতে খুব ইচ্ছে করছে, এখন আন্টিকে এসেও সেম কথাই বলছো। আচ্ছা, কান্নাটা কি শখের জিনিস, শখের বিষয় যে যখন ইচ্ছে করলো তখন একদম কেঁদে ফেললাম, এরকম কিছু? বুঝবে না কপাল, আমার কপালে কান্না আছে তাই। আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে সেটা তো বলবে। কেন কান্না পাচ্ছে সেটা বলো আগে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। সকালবেলা তাকে মুখটা দেখে যখন তারা দোকানে আসে কোনটাই ভালো হয়ে যায়। তা তো আছেই, ভালো মানুষের মুখ দেখে দিন শুরু করলে দিনটা তো ভালো যাইবই। কিন্তু আগামীকাল যে তারা চলে যাব, আমি নতুন করে ভাবতেই পারতেছি না। মনে হইতেছে আপন কেউ আমগো ছেড়ে চলে যেতেছে। আরে মন খারাপ করো না, তারা তো আর শহর ছেড়ে যাইতেছে না, এই শহরেই থাকবো। আমগো দেখতে মন চাইলে আমরা গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, দেখতে তো যামই, না দেখলে তো মনটা ভালো লাগবে না। কিন্তু ধরো আমরা গেলাম, আমগো ফুটপাতে মানুষ ভাইবা দাঁড়ান যদি আমগো গেট থেকে খেতে দেয় তখন? আরে ফোন করে যাবো, সমস্যা কি? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি ও সাংবাদিক শিমুল সালাউদ্দিন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। শায়ম, আপনি কেমন আছেন?
খুব ভালো আছি, আপনাকে পেলে আমার খুব ভালো লাগে। আপনি তো কবি, সাংবাদিক, গবেষক, অনেকগুলো আপনার পরিচয় আছে এবং একই সাথে আপনি আবার উপস্থাপনাও করেন। সুতরাং একজন উপস্থাপকের সামনে যখন একজন উপস্থাপক বসে থাকে, আমার মনে হয় আলোচনা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয় বা প্রাণবন্ত হয়। একদমই। আর আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে এবং আপনি যে সকল অতিথিদের সাথে খুবই আন্তরিকভাবে তাদের বইপত্র ঘেটে প্রস্তুতি নিয়ে আলাপ করেন, সেটাও খুবই প্রশংসনীয়। ভীষণ ভালো লাগলো ভাইয়া, প্রশংসা শুনতে কার না ভালো লাগে না। এবং একই সাথে ভালো লাগার আরও একটি বিষয় হচ্ছে আমাদের বইমেলা। লেখকের জায়গা থেকে তো অবশ্যই এবং পাঠকদের জায়গা থেকেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। কেমন যাচ্ছে সব মিলিয়ে এবারের বইমেলা? এবারের বইমেলা তো একটা পরিবর্তিত পরিস্থিতির বইমেলা, বুঝতেই পারেন। ফলে এবারের বইমেলায় তবে যত রকম আশঙ্কা ছিল সব সরিয়ে বইমেলা কিন্তু দারুণ জমে উঠছে বলে আমি মনে করি। যদিও বই কিনছে এরকম মানুষের সংখ্যা কম, কিন্তু খুব ভালো কিছু বই প্রকাশিত হয়েছে। আচ্ছা, মেলার পরিস্থিতি এখনো পর্যন্ত, মানে যে শৃঙ্খলার কথা যদি আমরা বলি, সেটা এখনো পর্যন্ত ঠিক আছে। আমি মনে করি মেলার যে চরিত্র সেটি অক্ষুণ্ণ আছে এবং মেলা খুব ভালো চলছে। আর এই মেলা আমার জন্য বিশেষ কেন সেটা একটু বলি। মানে মেলাটা ধরেন আমি মূলত নানা রকম লেখকদের নিয়ে কাজ করি, তো সাহিত্য সম্পাদনা করি, পেশা আমার সেটা। মেলায় আমরা যে ধ্রুপদী মনোনয়ন দেই, আমি মেলার মাঠে মুখোমুখি নামে একটা আয়োজন করি, সেখানে প্রায় 60 জন লেখকের মুখোমুখি আমরা হই। এই দুটি আয়োজনই খুব দারুণভাবে চলছে। আমা কফির আমন্ত্রণের নামে একটা আয়োজনও আমি এবার মেলায় করেছি। এরবারে আমার 2টা বই আসলে মেলায় এসেছে এবং সেটা বহুদিনের কাজ, আমার প্রায় 20 বছরের কাজ। শিমুল সাক্ষাৎমালা এবার থেকেই বেরোচ্ছে অফিসিয়ালি, এবং সেখানে প্রথম 2টি বই এই সাক্ষাৎমালার, কবির মুখোমুখি কবি এবং সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ, এই 2টি বই আগামী প্রকাশনা। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন অনেকগুলো বছরের কাজ আপনার এই 2টি বই। শিমুল সাক্ষাৎমালা মানে কবির মুখোমুখি কবি, এটা তো একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকারগুলোকে আপনি এক জায়গায় করে তারপর একটি বই প্রকাশ করেছেন। কেন মনে হলো আসলে সাক্ষাৎকারগুলোকে লিপিবদ্ধ করা জরুরি? স্বয়ং আমি তো আসলে সাংবাদিকতাই পেশা হিসেবে নিয়েছি শুরু থেকে, এবং শিল্প সংস্কৃতি অঙ্গন ধরে আসলে আমার সাংবাদিকতা শুরু। এবং আমি আর্টস কালচার এন্টারটেইনমেন্ট এডিটর ছিলাম দীর্ঘদিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রঙ্গমঞ্চ করতাম। ফলে আমার আসলে শিল্পী সাহিত্যিকদের সাথে যাপনটা দীর্ঘ সময়, এই যে প্রায় 20-22 বছরের যে ক্যারিয়ার পুরোটা জুড়ে। ফলে আমাদের খুব গুরুত্বপূর্ণ শিল্পী সাহিত্যিক কবি যারা, তাদের মুখোমুখি আসলে আমি হয়েছি, নানা ইস্যুতে হয়েছি, ইস্যু ছাড়া হয়েছি, এবং ফলে তাদের খুবই ইনডেপথ আত্মজৈবনিক সাক্ষাৎকার আমি নিয়েছি। আচ্ছা, এছাড়া অনলাইনে আমি আমার প্ল্যাটফর্ম থেকে ইন্টারভিউ শিমুল সালাউদ্দিন নামে একটা শো করি, সেখানেও দীর্ঘ 1-1.5 ঘন্টার একটা লাইভ আড্ডা হয়। হ্যাঁ, ফলে এই এত এবং নানা পত্রপত্রিকার জন্য আমি ইন্টারভিউ করেছি। ফলে এই ইন্টারভিউ তো সাংবাদিকতার একটা বড় মাধ্যম, সোর্স অবশ্যই, এবং ইন্টারভিউ যেহেতু একটা বড় টুল, ফলে ইন্টারভিউর মধ্যে দিয়ে কিন্তু ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো বেঁচে আছে, তারা অনেকে এখন নাই যদিও। তো এবং এখানে কিন্তু একটা বড় বিষয় যে সেখানে আপনি যাদের ইন্টারভিউ নিয়েছেন বা সাক্ষাৎকার নিয়েছেন, তাদের জীবন বোধের যে আদান প্রদান, সেটা আপনাকে প্রভাবিত করেছে। শুধু জীবন বোধ না, জীবন, তাদের কর্ম, হ্যাঁ, তারা কত বিনয়ী হয়ে আসলে মানুষের সাথে মিশেছেন। তারা এক একজন তো এক এক রকম। এই যেমন এই বইটাতে কবির মুখোমুখি কবিতে 2 বাংলার 13 জন বড় কবির সাক্ষাৎকার আছে। আচ্ছা, সেখানে ধরেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, যার জন্ম 1924 সালে। সবচেয়ে জুনিয়র মোস্ট হলো সুবোধ সরকার, এর মধ্যে জয় গোস্বামী আছেন, আমাদের এখানকার সৈয়দ হক, আল মাহমুদ, এরকম সব বড় কবিরা আছেন। 3 রফিক আছেন, রফিক আজাদ, মোহাম্মদ রফিক, আহমদ রফিক, অরুণাভ সরকার আছেন। আমি খুবই ক্লাসিক এবং গুরুত্বপূর্ণ কবিদের সাক্ষাৎকার আসলে এই বইটাতে আমি নিয়েছি, এবং বাছাইটাও সেভাবেই হয়েছে 50, 60, 70 এই 3 দশকের কবিদের। কিন্তু তারা কবিতা লিখেছেন প্রায় 1924 থেকে 2024, 100 বছর ধরে কিন্তু। এবং এখানে যেহেতু আমি সাক্ষাৎকারগুলো নিয়েছি, ফলে 100 বছরের কবিতা চিন্তা একটা প্রতিফলন এই বইয়ের মধ্যে কবিতার পাঠকরা পাবে। আর কবিতার পাঠক তো কবিরাই, আপনি জানেন, এবং কবিদের তো অন্য কবিদের জানতে হবে। ভালো কবিতা লিখতে হলে, নতুন কবিতা লিখতে হলে অন্যরা কি করেছেন, তাদের কবিতাটার চিন্তা কি ছিল। ফলে এই বইটা গুরুত্বপূর্ণ বলে আমি শুধু না, অনেকেই মনে করছেন। এবার চমৎকার করে বললেন কথাটা। এই যে আপনি বলছিলেন যে কবিতার পাঠক কবিরাই, তাহলে কি আমরা নতুন পাঠক তৈরি করতে কোনো একটা জায়গায় ব্যর্থ হচ্ছি? কারণ কবিতার কি পাঠক নতুন জেনারেশনের মধ্যে তৈরি হচ্ছে?
এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, নতুন জেনারেশনের মধ্যে তৈরি হচ্ছে বলে আমি মনে করি। কারণ এখন মাধ্যম তো শুধু আর বই নাই, এখন ধরেন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামেও আসলে কবিতা হচ্ছে, কবিতা নিয়ে আলাপ আকারে সবাই কবিতা ক্যাপশন আকারে সবাই কবিতা দিচ্ছে। এই যে আপনার মতো সুন্দরী কেউ যখন ফেসবুকে একটা প্রোফাইল পিকচার দেয় বা ডিপি দেয়, অনেক সুন্দরীরা কিন্তু আমার কাছে চায় যে ভাইয়া এটার ক্যাপশন কি হবে, একটা ক্যাপশন লিখে দেয়। তো ধরেন আমি মনে করি যে কবিতার তো জায়গা মানে সাহিত্য মানে সাথে থাকা, তো কবিতার জায়গা, কবিতার প্রয়োজন দিনের প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সময়ে। ফলে সব জায়গায় কবিতার চর্চা আছে আসলে, কবিতার পাঠকও বাড়ছে বলে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক কবিতা চর্চার সাথে আমরা মূলত আছি। একদম একদম, সেটা হয়তো বইয়ের মাধ্যমে না হতে পারে। একদমই। ধরেন আপনি যখন একটা গান গুনগুন করে, তার মধ্যে তো কাব্য আছে। আপনি যখন খুব সুন্দর একটা দৃশ্যের দিকে তাকিয়ে বলেন বাহ দারুণ, তো কি ভালো আমার লাগলো আজ সকালবেলায়, কবিতা আছে না? ফলে আমাদের মুগ্ধতা প্রকাশে, আমাদের বিস্ময় প্রকাশে, আমাদের হতাশা প্রকাশে, আমাদের রাগ প্রকাশে, দুঃখ প্রকাশে, সমস্ত জায়গায় আসলে কবিতা আছে, সাহিত্য আছে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে কবিতার পাঠক বাড়ছে কিনা, এখানে বাড়ানোর জন্য যাদের এই কাজটা, যাদের ধরেন জাতীয় গ্রন্থ কেন্দ্র, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়, পৃষ্ঠপোষকতা জায়গাটা জরুরি একদম। আমি মনে করি তাদেরও এরকম এই জেনারেশনকে ধরা যাবে, এই সময়ের প্রজন্মকে ধরা যাবে, এরকম নানা প্রকল্প আসলে হাতে নেওয়া উচিত যাতে পাঠক বাড়ানো যায়। একদম। বইয়ের দামটা তুলনামূলকভাবে বেশি, নিঃসন্দেহে এটার অনেকগুলো কারণ থাকতেই পারে। তো সেটা কি বই কেনা বেচার জন্য আসলে প্রভাব ফেলছে কিনা? ভয়ঙ্কর প্রভাব ফেলছে আসলে। যেমন আমার বইটার দাম অনেক বেশি, আমার এই দুইটা বই রয়্যাল সাইজের বই, অনেক ভালো কাগজ দিয়ে অনেক ভালো প্রোডাকশন এই হিসেবে আসলে গনি ভাই এনেছেন। এখন এই বিশাল 450 পৃষ্ঠার এই বই, এটার দাম রাখা হয়েছে আসলে 1047 টাকা। আমার এটার দ্বিতীয় যে বইটা, সেটার দাম 997 টাকা। মানে ধরেন 2000 টাকা কিন্তু আপনার লাগছে দুইটা বই কিনতেই। তো এইটা আমি বুঝি যে এটা খুবই কঠিন, যারা আসলে কবিতার পাঠক 2000 টাকার একজনের বই কিনে ফেললে সে আসলে অন্যদের বই কি কিনবে? তার বাজেটের মধ্যে একটা ইয়ে হচ্ছে, কিন্তু এটা কষ্টটা অত বেশি, সংকটটা তো এখানে। এবং ধরেন আমাকেও তো টাকা পয়সা দিতে হবে, কারণ আমি 20 বছর ধরে কাজ করেছি। ফলে শুধু কাগজের দামে তো আসলে বই ইয়ে হয় না, একদম মেধার দামটাও আছে এখানে। ফলে আমি কিন্তু মনে করি বইয়ের দাম বেশি হওয়া উচিত। আমরা কিন্তু ধরেন একদিন কফি খেতে বসলে আমরা কিন্তু 3000 টাকা বিল দিই, কিন্তু বই কেনার সময় আমাদের মনে হয় বইটার দাম বেশি কেন, কারণ বইটার দাম 500 টাকা। এই মানসিকতাটা বদলানোও দরকার। আর আমি মনে করি যে বইয়ের দাম আমাদের এখানে বাংলাদেশে বইয়ের দাম সেই অর্থে আসলে বেশি না, প্রোডাকশন কস্ট মিলিয়ে যা যা হয় সেই তুলনায় বইয়ের দাম আসলে কমই। কিন্তু বই যেহেতু আপনার খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের মতো মৌলিক অধিকার না, কিন্তু ফলে বইয়ের জন্য মধ্যবিত্তের যে বাজেট, মধ্যবিত্ত ছাড়া তো কেউ বই কেনে না, বড় লোকেরা কিন্তু বই পড়ে না, হ্যাঁ, এবং গরিবরাও বই পড়ে না, বড় লোকেরা কেনে মধ্যবিত্ত। এখন মধ্যবিত্তের যে বাজেট, তার তো অনেক জায়গায় কাটছাট করতে হয়। আমি মনে করি এইসব ক্ষেত্রে মানে বই পাঠক যারা, তাদের একটা বড় জায়গা লাইব্রেরিতে যাওয়া, নিজের সংগ্রহ না থাকলেও লাইব্রেরিগুলোর উদ্যোগ নেওয়া উচিত। এরকম ভালো বই যেগুলো ধরেন আমি মনে করি এগুলো চিরকালীন বই, সব সময়ের পাঠক এই বই পড়বেন আসলে। ফলে এরকম দামি বই যেগুলো, এগুলো আসলে পাঠাগারের কেনার জন্য বই, পাঠাগারের আসলে এই বইগুলো কিনতে হবে। সবাই হয়তো ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারবে না, এবং ব্যক্তিগত সংগ্রহে যারা রাখবেন তারা নিশ্চয়ই খুবই ভালো পাঠক, তারা হয়তো রাখবেন। ফলে আমি মনে করি যে বইমেলায় বইয়ের দাম কোনো বিষয় না। আপনি দেখেন বইমেলায় প্রতিদিন কত মানুষ যায়, তারা যদি একটা করে বই প্রত্যেকে কিনতো, মেলায় একটা কাগজের টুকরো পড়ে থাকতো না। মানে দর্শক আর পাঠক দুটো কিন্তু আলাদা, একদমই আলাদা। এবং আমরা কয়েক বছর ধরে এই দাবি করছি আসলে লেখকরা, যে বইমেলার টিকিট সিস্টেম করা উচিত। ধরা যাক 50 টাকার টিকিট কিনে আপনি ঢুকবেন বইমেলায়, এবং আপনি ওই 50 টাকা রেয়াত পাবেন বই কেনার সময়, অ্যাডজাস্ট হয়ে যাবে। তাতে হবে কি, 50 টাকার জন্য আপনি আলতু ফালতু লোক মেলার মধ্যে ঢুকবে না আসলে। যারা ঘুরতে যায়, যারা এই যে নানা রকম বিশৃঙ্খলা করছে, যারা তারাই শুধুমাত্র যাবে। এখন ভাইয়া দেখি না আমরা অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা সারা বছর বই বিক্রি করছে, তো সেটারও কি একটা প্রভাব আছে যে বই মেলায় মানুষ মানে পাঠক কম যাচ্ছে? আমি তো ঘরে বসে বই পেয়ে যাচ্ছি, একদম একদম। ধরেন আমি রকম, এবং ঘরে বসে কিন্তু আমি কম দামে বই পাচ্ছি, মেলার চেয়ে কম দামে। এখন তাহলে বইমেলার কাজ আছে। বইমেলায় লেখকরা প্রতিদিন যাচ্ছেন, লেখকদের সাথে দেখা হচ্ছে। বইমেলায় ধরেন অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে লেখককে বলছে, অনুষ্ঠানে লেখকরা কথা বলছেন। টেলিভিশনগুলো প্রতিদিন বইমেলা থেকে লাইভ করছে। পাঠক লেখকদের এক ধরনের যে সম্মিলন, মেলা মানে কি, মেলা মানে তো সম্মিলন,
সেই সম্মিলনটা হচ্ছে, এটা তো খুব জরুরি। এবং নতুন পাঠক তৈরিতে যেরকম জরুরি, নতুন লেখক তৈরিতেও জরুরি। আমাদের কিন্তু নতুন লেখক তৈরি করতে হবে। সবচেয়ে বড় সংকটের জায়গাটা এইটা হচ্ছে যে লেখক তৈরি হচ্ছেন না। আমাদের অনেক কাজ, আমাদের অনেক ফেসবুক, আমাদের অনেক ইউটিউব, আমাদের অনেক মনোযোগের জায়গা, অনেক ব্যস্ততা, যেহেতু পড়ারই সময় পাচ্ছি না, ফলে লেখক হবে কিভাবে? পড়া আর লেখা তো খুবই সমান্তরাল একটা ব্যাপার। না পড়লে আপনি লিখতে পারবেন না। ফলে আমি এই প্রজন্মের নতুন যারা আমাদের কথা শুনছে তাদেরকে বলবো পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। পড়লে আপনি লিখতেও পারবেন। জি, নতুন লেখক যে কয়জনই লিখছেন না কেন, তাদের বই কি আপনার পড়ার সময় হয়? একদমই না পড়ে, আমার তো পেশাগত কারণে পড়তে হয়। ধরেন আমি না চাইলেও পড়তে হয়, কিছু করার নেই। কারণ আমি তো প্রতি বছর এই যে ধ্রুপদী মনোনয়ন যে বাছাই করি আমরা 60টি বই, 4 সপ্তাহে 7টা, 15টা করে 7টা বই সাজেস্ট করি আমরা। এবং সেই 15টা বই বাছাই করতে তো ধরেন আমাকে গোটা 300 বই পড়তে হয় আর কি। মানে যে বইগুলো জমা পড়ে, যে বইগুলো প্রকাশকরা পাঠায়, সেই বইগুলো আমাদের দেখতে হয়। ফলে তরুণদের আমরা আসলে আমি মনে করি মানে সাহিত্য সম্পাদক হিসেবে আমি তো নিজে সবসময় তরুণদেরকে তুলে ধরি এবং তরুণদের আমি খুবই দারুণ দারুণ তরুণদের আমি সন্ধান পেয়েছি, তার যাদের অনেকেই খুবই দুর্দান্ত লিখছেন। আচ্ছা, আরেকটি বইয়ের কথা আপনি বলছিলেন, মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ। এই বইটার মানে এটা যেমন শিমুল সাক্ষাৎমালা 1, শিমুল সাক্ষাৎমালা 2 হলো সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনার যোগসূত্রের চিন্তা প্রয়াস, এটা বলছি আমরা। আচ্ছা, মানে নতুন পুরনোদের মধ্যে মুক্তিযুদ্ধ কিভাবে আসলে প্রভাবিত করছে, তাদের চিন্তা জগৎকে কিভাবে প্রভাবিত করছে, সেটাই মূলত আপনি মুক্তি চেতনাটা দুই প্রজন্মের চিন্তায় মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এইটা বুঝতে হলে সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ পড়তে হবে। আচ্ছা, তো এই যে আপনার একটা দীর্ঘ পথ চলা লেখালেখির সাথে বলি বা সাংবাদিকতার সাথে বলি, প্রথম কবে মনে করেছিলেন যে আসলে লেখকই হতে চান বা লেখালেখি আপনাকে এত বেশি মুগ্ধ করছে, এত বেশি টানছে? সেটা বহু আগে, একদম আমাদের বাড়িতে একটা আমি একটা 51বর্তী পরিবারে বড় হয়েছি। অনেক মানুষ আমরা একসাথে এক ডেকচির ভাত খেতাম আর কি। আচ্ছা, তো সেই পরিবারে আমাদের মা খালাদের মধ্যে ধরেন বই কারাকারি করে পড়ার এক ধরনের চর্চা ছিল। তো আমি ক্লাস 8-এ থাকতে একটা ওই দুষ্টামি করে কবিতা লিখি না আমরা, এরকম একটা লিখেছিলাম আর কি। তো আমার সেজ মামা সেটি বোধহয় কোনো একটা পত্রিকায় পাঠিয়ে দিয়েছিলেন এবং সেটি ছাপা হয়েছিল। সেই পত্রিকা আমাদের বাড়িতে আসার পর ছাপার হঠাৎ নিজের নাম দেখা, এটা একটা ব্যাপার আছে। তো একেবারেই অন্যরকম ব্যাপার। সেইটা আমাদের বাড়িতে ব্যাপক সেলিব্রেট করা হলো এবং আমাকে এমন একটা ফিলিং দেওয়া হলো আমি খুবই ভালো লিখেছি এবং আমি দারুণ লিখেছি, দারুণ। এবং সেই কবিতা এখন ধরেন মনে করলে খুব শিশুতোষ মনে হয় আর কি। তো এরপর তো জাহাঙ্গীরনগর পড়তে যাওয়া, জাহাঙ্গীরনগর গিয়ে আমার মনে হলো যে সেলিম আলদিন, মোহাম্মদ রফিক, খালেদ হোসাইন, মানস চৌধুরী, এই যে রায়হান রাইন, আমার সতীর্থ বন্ধুরা, আমার অনুজ অনেক কবি বন্ধুরা, আমাদের অগ্রজ অনেক কবিরা, সবাইকে ওই পরিবেশে গিয়ে আমার মনে হলো না লিখলে কোনো ভাত নাই, লিখতেই হবে। এবং ওইখান থেকে আসলে শুরু। এবং আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলাম, ধনী সভাপতি ছিলাম। ফলে আমার যে অ্যাক্টিভিজম, আমার যে লেখালেখি, সমস্ত কিছুই আসলে কবিতার জন্য। কবিতার জন্য জীবনকে বুঝতে চেয়ে সমস্ত কিছু আমি এইভাবেই আসলে দেখি। কবিতা লিখি, সাংবাদিকতা করি, গবেষণা করি। আচ্ছা, আবার আপনার গান লিখবার প্রতিও একটা আগ্রহ আছে, মানে কবিতা এবং গান এই দুটোর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম, যেটা ধরা যায় না খুব একটা। এটা আসলে কিভাবে আপনি না, কবিতায় তো গীতলতা থাকতে হবে, গীতলতা না থাকলে তো সেটা মানে কবিতার গীতলতা যখন সুরে পরিণত হয় তখনই সেটা গান, কমপ্লিট গানে রূপান্তরিত হয়। আমার কিছু গান এই সময়ের খুবই আমি বলবো স্টার শিল্পীরা করেছেন, সেগুলো খুবই কবিতা কি তারা গান করেছেন আসলে। কিন্তু আমি মনে করি গান লেখার জন্য একটা একেবারেই আলাদা ক্যারিশমা দরকার হয়। যেমন ধরেন আমাদের সোমেশ্বর অলি বা লুৎফর হাসান, তারা যেরকম গান লিখছেন, আমি সেটাকে অনেক ভালো গান মনে করি আর কি। এবং এই সময়ে দারুণ দারুণ লতিফুল ইসলাম শিবলি লিখছেন, দারুণ দারুণ গান লেখা হচ্ছে। কিন্তু গানে কোথাও যেন এই লিরিকের জায়গায় আমি মনে করি যে এই কাব্যিকতা বা কাব্য মিসিং। অনেক বেশি কমিউনিকেটিভ করতে গিয়ে গানে এই সংকটটা তো আছে, এই লড়াইটা তো আছে। কিন্তু আমি মনে করি যে মানে কবিতা খুব ভালো গান হতে পারে যদি ভালো হাতে পড়ে, ভালো মিউজিশিয়ানের হাতে পড়ে, ভালো সুরকারের হাতে পড়ে। জি,
ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে, বরাবরই যেমন লাগে। আজকে আমাদের গল্পটা বা আড্ডাটাও ভীষণ জমলো। অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি 21শে ফেব্রুয়ারি থেকে নতুনভাবে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এনটিভির ফলোয়ার সংখ্যা 52 মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে ফেসবুকের ফলোয়ার সংখ্যা 25 মিলিয়ন, ইউটিউবের ফলোয়ার 22 মিলিয়নেরও বেশি। টিকটকে এনটিভির সাথে সার্বক্ষণিক আছেন 1 মিলিয়ন, আর ইনস্টাগ্রামে এর সংখ্যা 8 লাখ। এনটিভির সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর।